বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন কাদা কাঁকড়া বা মাড ক্র্যাবের জন্মভূমি। পুষ্টিগুণে ভরা সুখাদ্য হিসেবে বিশ্বের বাজারে এই কাঁকড়ার চাহিদা বিদেশি মুদ্রা আয়ের উৎস হিসেবে ভারতবর্ষের অর্থনীতিতেও গুরুত্ব পেয়েছে। স্থানীয় মানুষের কাছে যা হয়ে উঠেছে উপার্জনের সবচেয়ে লাভজনক মাধ্যম। Here is your crab claws, madam. Enjoy the flesh. চিন্তার বিষয় হলো এই যে জলে জঙ্গলে কাঁকড়া শিকার করতে গিয়ে তারা নিজেরাই শিকার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের। বাঘ, মানুষ আর পরিবেশ একদিকে সহাবস্থান তো অন্যদিকে সংঘাত। পরিবেশকর্মী সুচন্দ্রা কুণ্ডুর কথায়, দেখুন, সুন্দরবনেতে না ইদানিং কালে বাঘে মানুষের সংঘাতে মানুষের মৃত্যু হয়েছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, সবকটাই কিন্তু কাঁকড়া মারতে গিয়ে বাঘের হাতে মৃত্যু হয়েছে। এখন কাঁকড়ার ডিমান্ডটা অসম্ভবভাবে বেড়ে গেছে। এটা শুধুমাত্র লোকাল মার্কেটের জন্য নয়, এটা সম্পূর্ণভাবে যেটাকে বলে রপ্তানি হচ্ছে। সাউথ ইস্ট এশিয়াতে রপ্তানি হচ্ছে, চায়না, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশেতে। এবং সুন্দরবনের এই মাদি কাঁকড়া, ডিম আছে, ঘিলু আছে, এরকম ধরনের কাঁকড়ার ডিমান্ড এতটাই বেশি, এই মহাজনেরা যারা কাঁকড়া মারতে যায় তাদের থেকে প্রচুর টাকায় কেনে এবং সেটা আরো বেশি টাকাতে এখানে কলকাতায় এসে সেটা বিক্রি হয়। চৈত্র মাসেতে হয় মধুর ছিজন, মহালো করিতে গিয়ে পৌঁছে লোকজন। ধোলাই মনাই নামে ছিল দুই ভাই, বনবাদা করে খায়ে হামেশায় চাই। এই অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য কতগুলো ভাগ করেছি। একটা হচ্ছে যে যদি আমি ইন্ডিয়ান সুন্দরবনের কথাটি আলোচনা করি, এর দুটো ইউনিট আছে। একটা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প টাইগার রিজার্ভ এলাকার মধ্যে, আর একটা আছে 24 পরগনা দক্ষিণ বন বিভাগ। এইটা দুটো মিলিয়ে সুন্দরবনের টোটাল পরিমাপ হচ্ছে প্রায় 4200 স্কোয়ার কিলোমিটারের মধ্যে, আর 2600 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ব্যাঘ্র প্রকল্প, আর বাকিটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট উইচ ইজ কন্ট্রোল বাই 24 পরগনা সাউথ ডিভিশন। জানালেন অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক সুন্দরবন জীব পরিমণ্ডল পশ্চিমবঙ্গ সরকার নীলাঞ্জন মল্লিক। সুন্দরবন যদি পশ্চিমবঙ্গে বা ভারতীয় সুন্দরবনের কথা আমি আলোচনা করি এখন, সেখানে প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ থাকেন। এবার ন্যাচারালি জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের জীবন জীবিকার সঙ্গে জঙ্গলের একটা সম্পৃক্ততা থাকে, তাদের উপর একটা ডিপেন্ডেন্স থাকে। এবং সুন্দরবন যেহেতু একটা ম্যাসিভ ন্যাচারাল রিসোর্সের জায়গা, মাছ, কাঁকড়া, মধু ইত্যাদি ধরে নিয়ে একটা প্রচুর ম্যানগ্রোভের কাছে রিসোর্স আছে, সেই হিসেবে কিন্তু মানুষ বরাবরই এটা হিস্টোরিক্যালি দেখা গেছে যে মাছ কাঁকড়া ওখান থেকে আহরণ করেছেন মানুষ জীবন জীবিকা অর্জনের জন্য। সুন্দরবনের একদিকে টাইগার রিজার্ভ, আরেকদিকে বায়োস্ফিয়ার রিজার্ভ। বর্তমানে এই বায়োস্ফিয়ার রিজার্ভের বিস্তৃতি কতখানি সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার সাব্বির আনসারি বোঝালেন। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বলতে গেলে প্রায় হাড়োয়া হাসনাবাদ থেকে বে অফ বেঙ্গল অব্দি। এরপরে বায়োস্ফিয়ার প্রায় 3টে পার্ট। একটা বায়োস্ফিয়ার মানে হাড়োয়া থেকে বে অফ বেঙ্গল, তারপরে সেঞ্চুরি পার্ট আছে বা যেটাকে আমরা বাফার এরিয়া বলি, এবং তারপরে কোর পার্ট আছে। কোর পার্টটা বেসিক্যালি আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভটার অনেক বেশিরভাগটাই কোর পার্ট। এখানকার মানুষজন যে জিনিসটা করছে, জঙ্গলের ভেতরে ঢুকে প্রচুর পরিমাণে কাঁকড়া ধরছে, এবং এই কাঁকড়াটা শুধু তারা খাওয়ার জন্য ব্যবহার করে না, বিক্রি করার উদ্দেশ্যেই ধরে। তো সেই জন্য ধরার কোনো লিমিট নেই। তো সেই জন্য তারা জঙ্গলের ভেতরে ঢুকছে, বাফার এরিয়াতে ঢুকছে, অনেক সময় তারা স্যাংচুয়ারি বা কখনো তারা কোর এরিয়াতেও লুকিয়ে চুরিয়ে ঢুকে যাচ্ছে। আশঙ্কার কথা শোনালেন সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সুন্দরবনের পরিবেশের অবনতির সঙ্গে
বাঘ মানুষের সংঘাতের সম্পর্ক ব্যাখ্যা করলেন। কলকাতার যত গার্বেজ সেটা বানতলা ট্যানারি হয়ে ওখান থেকে যায় এবং সেখানে লেট ক্রোমেট থেকে শুরু করে বিভিন্ন রকম পলিউটেন্ট সেখানে মিশে যাচ্ছে। দ্বিতীয় কথা, বোট লঞ্চ থেকে শুরু করে সমস্ত কিছু চলাচল একসঙ্গে বেড়েছে। নদীর জলের এই পলিউশনের জন্য মাছ এবং কাঁকড়া কাছাকাছি জঙ্গলের থেকে অনেক ভিতরে ডিপ জঙ্গলে চলে যাচ্ছে। তাদেরকে খুঁজে পাওয়ার জন্যে মৎস্য শিকারী যারা গ্রামের ছেলেরা আছে তারা অনেক ডিপ জঙ্গলে যেতে হচ্ছে, যেটা তাদের ঝুঁকির কারণ। মোদের নোনা জলে সোনা ফলে, দেখো গাছ গাছালি প্রাণ বাঁচা। এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা, এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা। নোনা জলে কাঁকড়ার উপলব্ধতা এবং কাঁকড়া ব্যবসায় ক্রমবর্ধমান লাভের মুখ দেখতে থাকার কারণে সুন্দরবনের কাঁকড়া শিকারীরা নিজেদের এবং সুন্দরবনকে ক্রমশ বিপদের দিকে ঠেলে দিচ্ছে। প্রথম বিপদ বাঘের আক্রমণ এবং দ্বিতীয় বিপদ সুন্দরবনের বাস্তুতন্ত্রের ক্ষতি। তারা ভাবছেই না প্রকৃতির ভারসাম্য তারা কতটা বিপন্ন করে তুলছে। এই প্রসঙ্গে অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক সুন্দরবন জীব পরিমণ্ডল পশ্চিমবঙ্গ সরকার নীলাঞ্জন মল্লিক বললেন, কাঁকড়া ধরতে গেলে যদি মানুষ জঙ্গলের মধ্যে নামে, অনেক সময় ইদানিংকালে যদিও সেটা একদমই স্ট্রিক্টলি প্রহিবিটেড জঙ্গলের মধ্যে নামা, কিন্তু যেহেতু কাঁকড়া বড় কাঁকড়া পেতে গেলে জঙ্গলের মধ্যে নেমে ক্র্যাব হোল থেকে খুঁড়ে বের করতে হয়, সেজন্য মানুষ লোভের বশবর্তী হয়ে তার জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু নামে। এবারে কি হলো, যেহেতু জঙ্গলের মধ্যে বাঘ আছে, আপনি জঙ্গলের মধ্যে নিজেকে ওইভাবে নামা মানে ইউ আর টোটালি এক্সপোজড। আমার নাম হচ্ছে বীরভদ্র কামাল, আমি থাকি এখানেই থাকি, এক বসবাই এক অঞ্চলে থাকি। আমি কাঁকড়া ব্যবসা করি। সুন্দরবনের সবচেয়ে লাভজনক হচ্ছে কাঁকড়া, মানে এই কাঁকড়া ধরে মোটামুটি ইনকামের দিক দিয়ে সব দিক দিয়ে মোটামুটি আমাদের সুন্দরবনে কাঁকড়াটা ভালো। সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাসের ব্যাখ্যা, জঙ্গলে গিয়ে অল্প কয়েকদিনে আমরা যে পরিমাণ টাকা উপার্জন করতে পারবো সেই জিনিসটা কিন্তু এখানটাতে ধরুন গ্রামে কোনো কাজ করে সেই রকম অর্থ উপার্জন করা যায় না। আজ আবহাওয়া বেশ ভালো। মুকুন্দ সন্তুরা কাঁকড়া ধরতে বেরিয়েছে। সরু খাঁড়ির মধ্যে দিয়ে চলেছে ছোট ডিঙি নৌকা। দুপাশের বাদাবনে ধাক্কা লেগে জল ভেঙে নৌকা এগিয়ে চলেছে। ঝিঝির শব্দে জল জঙ্গলের নিস্তব্ধতা যেন আরো তীব্র লাগছে। শুরু হয়েছে কাঁকড়া ধরার অভিযান। নৌকায় বসে গল্প করতে করতে মুকুন্দ বলছিলেন তাঁদের প্রতিদিনের সংগ্রামের কথা। জঙ্গলে কাঁকড়া মারতে যাচ্ছি এবং এই কাঁকড়া না মারলে আমাদের মানে ফ্যামিলি বাঁচবে না, তাই আমরা প্রত্যেক দিনে কাঁকড়া মারতে আসি। আমার নাম সন্তু রপ্তা। আমরা কাঁকড়া ধরতে যাই, 2.5-3 ঘন্টা রাস্তা দূরে কাঁকড়া ধরতে যাই। বেরিয়েছি ওই 8টা সাড়ে 8টার দিকে বাড়ি থেকে পান্তা খেয়ে। এবার এই জঙ্গলে আসলাম, এবার কাঁকড়া ধরবো। সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বসবাস। একদিকে পেটের টান, অন্যদিকে এই বাঘের ভয়। জঙ্গলের কোথায় সে লুকিয়ে আছে জানা নেই। ভাগ্য সঙ্গ দিলে আজ তার চোখ এড়িয়ে বেঁচে ফেরা যাবে। নৌকা এখন ভাসতে ভাসতে এগিয়ে চলেছে, পৌঁছেছে আরো খানিকটা গভীরে। কোনো আওয়াজ জানে না, এই ডেঙ্গার পরে আসি আওয়াজ জানে না, আওয়াজ পালি কিন্তু জানো তো কি হয়, চারিদিককে বলো ভয়। তাহলে সেই ভয়ের হাত থেকে থাকতে গেলে আমাদের চুপচাপ থাকতে হবে। আর কতদূর যাওয়া যাবে? মুকুন্দদার কথায় খালের মাথা অবধি আমরা যাই না, কেননা খালের মাথা অবধি হাঁড়ি সমান জল থাকে। ওই হাঁড়ি সমান জল অবধি গেলে আমাদের যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে, যে কোনো মুহূর্তে দাবড়ি আমাদের অ্যাটাক করতে পারে। আমরা অত দূর যাই না, 3-4 ঘন্টা ভিতরে ঢুকে আমরা 1 খাবন কি 2 খাবন দোন ফেলিয়ে আমরা চলে আসি। পদে পদে বিপদ, তাও কিভাবে হয়ে আসছে কাঁকড়া মারার কাজ? কাঁকড়া শিকারী মুকুন্দ মণ্ডল বলছিলেন, জঙ্গলের মধ্যে উঠে আমরা খাত খুঁড়ে মানে জল থাকে না, খাত খুঁড়ে আমরা কাঁকড়া মারি। তারপরে আরেকটা কাজ আছে আটল, যে আটলে মাছ মারে সেরকম ধরনের আটল আছে কাঁকড়া মারা।
সে আটলগুলো আমরা খালে খালে পাটি, ছোট ছোট ফাড়িতে ঢুকে যায়, একা একা আমরা খালের মধ্যে ঢুকে গিয়ে একা একা আটল পাতি। ওতে অনেক লোক চলে গেছে আমাদের, কিন্তু আমাদের পাততে হয়, কেননা ওই আটলে বেশিরভাগে কাঁকড়া আমাদের। এই খাত খুললি এতেও বেশি বেশি কাঁকড়া হয়, কিন্তু এতে লোক বেশি যায় বলে আমরা এখন দোন বাবা শুরু করি। এই দোন বেয়ে যাওয়া হয়, তাই নিয়ে আমরা বাড়িতে আসি। আসিয়া ভাবের ঘাটে নাও বান্ধিয়া ভেড়ির ঘাটে সাজা ছিলি বড়ই মহাজন। আর সুজনে কুজনে পরিমাল কিনিয়া 2 নম্বরে, সুজনে কুজনে পরিমাল কিনিয়া 2 নম্বরে। হেলায় হারালি পিতৃধন আমার অবুঝ মন, কোন রঙে কাটাইলি জীবন। আমার নাম সমীর বিশ্বাস, আমি চাষবাস করি। একটা মুদিখানা দোকান আছে ছোট। চাষবাস করতে গিয়ে তেমন লাভ হচ্ছে না বলে মানুষ যে কোনো অন্যান্য কাজের দিকে চলে যাচ্ছে। আর আগে সব মাঠে আমরা ধান গুড়াইছি, মানে তোমার সেই সব ধান আমরা পা দিয়ে ডুলে 2 বস্তা 2.5 বস্তা করে ধান আমরা নিয়েছি খুঁটে। আর এখন মাঠে একটা ধান পাও, সব তো চুগির হাওয়া সব কিছু হচ্ছে দেখছি। দুঃখ করে বলছিলেন গীতা মণ্ডল, পাখিরালা গ্রামের পুরনো বাসিন্দা। যেখানে বাঘের ভয়, সেখানে কাঁকড়া ধরা ছাড়াও অন্য আয়ের উৎস খুঁজে পেতে হয়, কিন্তু প্রাকৃতিক অবস্থান সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে। নীলাঞ্জন মল্লিক জানালেন, সুন্দরবন অঞ্চলে প্রায় 3500 রানিং কিলোমিটার এরকম একটা মানে মাটির তৈরি, বা এখন অত আরও ডেভেলপ বাঁধ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, মানে নদী বাঁধ রয়েছে। এই বাঁধ যদি বিভিন্ন জায়গায় দুর্যোগের কারণে যেখানে যেখানে ব্রিজ হয়েছে ভেঙে গেছে, সেখানে অবশ্যই নোনা জল ঢুকেছে, এবং নোনা জল ঢুকে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে প্রায় 3-4 বছর ধরে ফসল ঠিক মতন হয় না। নিজেদের অসুবিধার কথা তুলে ধরলেন সমীর বিশ্বাস। নোনা জল বারবার ওঠার জন্য মাটিটা, মিষ্টি মাটিটা নোনা হয়ে যাচ্ছে, বা বিভিন্ন পোকামাকড় আক্রমণ করছে, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু ফসলের দাম দিন দিন কমে যাচ্ছে। নোনা জল বাঁধ ভেঙে ঢুকছে, ঝড়ের সময় তো ভাঙছে, তাছাড়া এমনি সময় ভাঙছে না। বেশিরভাগ আয়লার পর থেকে, কিন্তু প্রথম থেকেই এমনি ধান চাষবাসে তেমন কিছু হয় না। এই আয়লার পর থেকেই বেশিরভাগ বাঁধ ভাঙা বলুন বা যে কোনো কারণে জল ঢোকা বলুন, চাষবাসে সেইভাবে লাভজনক কাজ না। দশই জ্যৈষ্ঠ আইলা আইসা কাঙাল বানাইছে, হায় রে 10ই জ্যৈষ্ঠ আইলা আইসা কাঙাল বানাইছে। ধন ভিখারি মন ভিখারি, ধন ভিখারি মন ভিখারি নদীর বাঁধে বসাইছে। 10ই জ্যৈষ্ঠ আইলা আইসা কাঙাল বানাইছে। আর মাছ, সুন্দরবনের অন্যতম এই জলজ সম্পদ নিয়ে সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার সাব্বির আনসারি শোনালেন আশঙ্কার বাণী। সুন্দরবনে আস্তে আস্তে মাছের পরিমাণটা কমে যাচ্ছে। যেসব খাল বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত, সেখানে এখন সংখ্যাটা অনেকটাই কমে গেছে, যেটা আমার তো মনে হচ্ছে না যে এটা স্বাভাবিক। চায়না, জাপান, হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা, কানাডা এবং ইউরোপের 2-1টা দেশে এখনই আমরা কাঁকড়া এক্সপোর্ট করছি। উত্তরোত্তর দেশের সংখ্যা বাড়ছে, কারণ আমাদের এখানকার সুন্দরবনের যে সুস্বাদু কাঁকড়ার স্বাদ কিন্তু আস্তে আস্তে পৃথিবীর অন্য দেশেও নিতে শুরু করেছে। প্রায় 30% ওপর শুধু সুন্দরবন অঞ্চল থেকে কাঁকড়া রপ্তানি করা হয়। ভ্যালুটা প্রায় $21 মিলিয়ন। বিশ্ববাজারে সুন্দরবনের কাঁকড়ার আকাশ ছোঁয়া চাহিদার হিসেব পাওয়া গেল ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন MPEDA অর্থাৎ মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর অতনু রায়ের থেকে। কিছুটা বাধ্যবাধকতা, বাকি অনেকাংশেই বেশি আয়ের লোভ। এর ফলে বাঘের ঘরে ঢুকে পড়ছে কাঁকড়া শিকারীরা। কিন্তু মধু বা কাঠ সংগ্রহের থেকেও জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ বেশি কেন? ব্যাখ্যা দিলেন সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাস। এই জঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো একদম ন্যাড়া, একদম শুকনো, সেই জায়গাগুলোকে চটক বলে। তো ওরা কখনো কখনো চটকেও উঠে যায় কাঁকড়া ধরতে, মানে একদম জঙ্গলের ওপরে উঠে যায়।
যে চারাটা ওরা ব্যবহার করে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি যে কিছু ইল ওরা ব্যবহার করে যেগুলো মারা গেছে এবং সেগুলোকে ওই লবণের মধ্যে রেখে ওরা সংরক্ষণ করে। তো ওখান থেকে ওগুলো বের করবে, ছোট ছোট পিস করে কেটে ওরা একটা দড়ি ব্যবহার করে যেটাকে দোন বলে এখানকার ভাষায়। ওই দোনে ধরুন একটা গ্যাপ 1 ফুট বা 1.5 ফুট এরকম গ্যাপে ওই ছোট ছোট মাছের টুকরোগুলো ওরকম করে বেঁধে ওরা জলে ফেলে রাখে এবং একটা দোন ওরা বেশ কয়েকদিন ব্যবহার করে। তো স্বাভাবিকভাবেই সেটা পচে যায় এবং তার মধ্যে থেকে একটা তীব্র পচা গন্ধ আসে। ছোট ছোট নৌকায় ওরা যায় কিভাবে, সেই কথাই জানা গেল কাঁকড়া শিকারী সুশান্ত মণ্ডলের থেকে। নৌকার পিছনে একজন, সামনে একজন, মিডলে একজন, 3 জনই আতঙ্কে সবসময়, তাদের বিপদমুখী। কোনো রকম যদি ওপর থেকে বা হামলা করে যে কোনো একজনকে হামেশা নিয়ে যেতে পারে, আর 2 জন কিছু করতে পারে। বাদা বনে শুনেছি বাঘেরও ভয়ে বড়, কি জানি সেখানে গিয়া যদি মারা পড়ো, সে হইলে তোমার তরে মরিব কান্দিয়া, রহি ভাই আপনারও ঘরেতে বসিয়া। সব জেনেও কাঁকড়া মারতে পা বাড়ায় ওরা। এখানকার মহিলাদের কথা বলতে গিয়ে বাস্তব চিত্র তুলে ধরলেন বাঘ বিধবা গীতা মণ্ডল। অনেকে মহিলারা যায়, ওরা বাঘেরও ভয় করে না, ওরা নদীতে যায়, খাঁড়ি তো ছোট, ওরা সকালে নদীতে গেল, কাঁকড়া ধরে নিয়ে এলো, আর 2 হাঁড়ি 3 হাঁড়ি করে কাঁকড়া ধরে নিল মহিলারা। ওরা আর ভয় পায় না, আর স্বামী তো সব বাঘে খেয়েছে, আর ভয় কী পাবে। এই হাঁড়ি নিয়ে যাই, এই লাঠি মানে থপা, এটা থপা বলি আমরা, এইটা নিয়ে যাই, এর মাথায় চারা থাকে বাঁধা, সুতোর মাথায় চারা বাঁধা থাকে, তো সেইটাই ফেলিয়ে ওর মধ্যে কাঁকড়া ধরি। চারা ফেলার পরে 10 মিনিট 15 মিনিট পরে যখন ওই কাঁকড়া টানে তখন আমরা বুঝতে পারি, সুতোটা তখন টান হয়, টেনে নিয়ে যায়, চারাটা টেনে নিয়ে যায়, তখন আমরা তুলি। স্বামী এখনো অক্ষত আছেন, তার সঙ্গেই নৌকা করে কাঁকড়া ধরতে যান পাখিরালা গ্রামের বিশাখা মণ্ডল। শোনাচ্ছিলেন সেই গল্প। কত ধরনের কাঁকড়া পাওয়া যায় সুন্দরবনে জানালেন কাঁকড়া ব্যবসায়ী আশিস মণ্ডল। আমি বলবো 2 প্রকার, একটা মেয়ে আর একটা ছেলে কাঁকড়া, মেল ফিমেল, এই 2টো কাঁকড়া। এর ভিতরে প্রকারভেদ থাকবে, ফিমেল হবে 4টে কোয়ালিটি আর মেলের হবে 7টা কোয়ালিটি, এই 7-11টা কোয়ালিটি। তারপরে আপনার এক ধরনের কাঁকড়া আছে যেগুলো 1 দাঁড়া আছে, ওগুলো তো বিদেশে যায় না, সেগুলো কলকাতাতে বিক্রি হয়। এই 11-12 প্রকারের কাঁকড়া, ওই একটা মাল থেকে 12 কোয়ালিটি ভাগ করে বিক্রি হয়। লোকাল মার্কেটে বিক্রি করা প্রসঙ্গে পাখিরালা গ্রামের কাঁকড়া শিকারী সূর্যকান্ত মণ্ডল বলছিলেন, কাঁকড়া নেবার আড়ত আছে, তারা আমাদের কাছ থেকে দাম করে কিনে নেয়। এটা আমাদের গোসবা আছে, এরকম কাঁকড়ার আড়ত আছে, আমরা সেই আড়তেই দিই। অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক সুন্দরবন জীব পরিমণ্ডল পশ্চিমবঙ্গ সরকার নীলাঞ্জন মল্লিক আরো জানালেন, ফিশ ল্যান্ডিং স্টেশন আছে সুন্দরবনের বিভিন্ন জায়গাতে মিলিয়ে, ইফ আই এম নট রং, প্রায় 200-র কাছাকাছি ফিশ ল্যান্ডিং স্টেশন আছে, ছোট বড় মিশিয়ে। তার থেকে কিছু লোক কিনে নিচ্ছেন, সেই কিনে নিয়ে কিছু লোকাল মার্কেটে হয়তো বিক্রি করছেন, কিছুটা কলকাতা বা অন্যান্য মার্কেটে আসছে, আর এক্সপোর্ট যে আছে সেটা পুরোপুরি সেপারেটলি ডিল করা হচ্ছে। এই সুন্দরবনের ছেলে আমি, আমার মালসা ভাঙি বাড়ি, জঙ্গলে না গেলে একদিন উনুনে জ্বলে না গোহাড়ি, কিন্তু সবার সাথে আমি ওদে, তাই সবার সাথে আমার কোন সুন্দরবন বাঁচাতে চাই। এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা, এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা। নৌকায় করে কাঁকড়া ধরার কাজে সরকার থেকে লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। পারমিশন ছাড়া তাই কাঁকড়া ধরতে বেরোনো আইনত অপরাধ, ব্যাখ্যা দিলেন সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাস। বিএলসি বলে একটা জিনিস হয়, বোট লাইসেন্স সার্টিফিকেট, তো ফিশিং বিএলসি আমরা দিয়ে থাকি। তো এখানকার স্থানীয় মানুষ যারা মাছ কাঁকড়া ধরে এরকম তাদের এরকম কিছু তালিকা আছে আমাদের কাছে, তো সেইভাবে তো আমরা তাদেরকে বিএলসি দিই। তো যাদের কাছে বিএলসি থাকে তারা বাফার এরিয়াতে মাছ ধরার জন্য তাদের পারমিশন আছে মাছ বা কাঁকড়া ধরার জন্য। 50-60 জন কাস্টমার আসে, কাঁকড়া নিয়ে আসে, কেউ 2 কিলো, কেউ 5 কিলো, কেউ 10 কিলো, কেউ 20 কিলো নিয়ে আসে। আমার তো কমিশনের ব্যবসা, আমি 10 টাকা 15 টাকা কেজিতে লাভ রাখি, কেন আমার খরচা আছে, খরচা মডেলিটি সব কিছু বাদ দিয়ে 10 টাকা 15 টাকা এরকমই লাভ থাকে।
রোজ কতটা লাভ হয় লোকাল কাঁকড়া ব্যবসায়ী বীরভদ্র কামালের? আন্দাজ দিলেন তিনি। এক্সপোর্টের ক্ষেত্রে কাঁকড়ার সাইজ অর্থাৎ যাকে গ্রেড বলে তার খুঁটিনাটির হদিশ দিলেন ব্যবসায়ী মনোরঞ্জন মণ্ডল। গ্রেড হয় XXL, XL, L, M, SM, SM, TF11, F1, FF1, 3, 5, KS3 বিভিন্ন নামে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। XXL এখন 1400 টাকা কেজি, যেটা 500 গ্রাম ওয়েট, 400 গ্রাম আর 900 টাকা, 300 গ্রামের L, XL, XXL এইভাবে গ্রেড হয়। ফিমেল TF11 1700 টাকা কেজি, FF1 TF11 250 গ্রাম, FF1 মানে 200 গ্রাম, সেটা 1400 টাকা কেজি, F1 মানে 180 গ্রাম, সেটা 1000 টাকা কেজি, আর 3 মানে 150 গ্রাম, সেটা 800 টাকা কেজি, আর 5 মানে 500 গ্রাম, সেটা 600 400, এবার কম বেশি রেট হয়। সামনে থেকে বাঘে টেনে নিয়ে গেছে, প্রাণ গেছে স্বামীর, হারিয়েছে কাজ করার ক্ষমতা। এত সবের মধ্যেও সুন্দরবনের মানুষের কাছে বিশ্বাসের অপর নাম বনবিবি। তিনি বনদেবী বা বনদুর্গা নামেও পরিচিত। মা বনবিবি জঙ্গলের রক্ষয়িত্রী, সুন্দরবনের মানুষের কাছে বিপদের ত্রাতা। নসিবে জ্বালা আছে লেখাকে পারে খণ্ডাতে, মানা নাহি করো যাব মালো করিতে, নারী মাঝি আয়োজন করিয়া এখন, সেটা বিদেহ না ডিঙ্গা করিয়া সাজো। জঙ্গলে বিপদ জেনেও টাকার লোভে সেখানে ছুটে যায় মানুষ। হ্যাঁ, প্রয়োজন যেখানে ফুরোয় সেখানেই লোভের জন্ম হয়। বনবিবির আখ্যান বনবিবির জোহরানামা বইতে এমনই এক কাহিনী স্থান পেয়েছে। বিপদের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা বনবিবি, আর তাই তো এখানে নিয়ম করে বনবিবির পুজো করে মানুষ। এছাড়া বনবিবির কাহিনীকে কেন্দ্র করে যাত্রা বা পালাগান এখানকার লোক সংস্কৃতির অঙ্গ। এই সকালবেলা আমরা পুজো দিয়ে, মায়ের পুজো দিয়ে জঙ্গলে গিয়েছি, জঙ্গলে এবার উঠে কাঁকড়া মেরে আবার মায়ের পুজো দিয়ে বাড়ি ফেরবো। মুকুন্দ মণ্ডল বলছিলেন বনবিবির পুজো দিয়ে কাঁকড়া ধরতে বেরোনোর কথা। মা বনবিবি দক্ষিণ রায়ের সাথে যুদ্ধ করে জঙ্গলের মানুষদের বাঁচান। এই দেখ ধনা, আমি এসেছি, আমায় তুই চিনিস না, আমি কে তুই জানিস না। ওই দণ্ডবক্ষ মণি ছিল ভাটেরই প্রধান, দক্ষিণ রায় নাম মমতাহারি সন্তান। দক্ষিণ মধ্যে যত আছে আমার সৃষ্টি, যে জন করে পূজা তারে দেই দৃষ্টি। দক্ষিণ রায়ের গল্প বলছিলেন বনবিবি পালার অভিনেতা অরুণ মণ্ডল। দক্ষিণ রায় অ্যাকচুয়ালি বাঘ হচ্ছে দণ্ডবক্ষ মুনির পুত্র, সে বহুরূপ ধারণ করতে পারে। সে মুনির ছেলে, জঙ্গলের মধ্যে সে নিজেই বসবাস করে, বনবিবির পূজা সবাই করছে, ওর কোনো পূজা পাচ্ছে না। তখনও সলচাতুরের মধ্যে দিয়ে বিভিন্ন রকম রূপ ধারণ করে, কখনো বাঘ কখনো কুমির, সে মানুষকে ভয় দেখিয়ে লোকালয়ে তার পূজাটা প্রতিষ্ঠিত হয়। সেই জন্য দীর্ঘদিন থেকে বনবিবির সঙ্গে দণ্ড করে তাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে যতদিন পর্যন্ত আমার পূজা না দেবে ততদিন পর্যন্ত আমি সাধারণ মানুষের যারা জঙ্গলে আসবে তাদেরকে আমি বাঘ রূপে ধারণ করে দেশে ফিরতে দেব, তাকে তাদের মেরে ফেলবো। মা বনবিবির সঙ্গেই পূজিত হন দক্ষিণ রায়। মূর্তিতে বাঘের সঙ্গে তার সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। বর্তমানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা নিয়ে অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক সুন্দরবন জীব পরিমণ্ডল পশ্চিমবঙ্গ সরকার নীলাঞ্জন মল্লিক জানালেন, বাঘের সংখ্যা কিন্তু সুন্দরবনে একটা গ্রোয়িং ট্রেন্ড দেখাচ্ছে। এবারে আমরা মনে করি সেটা দিনকে দিন বাড়ছে আস্তে আস্তে। আগের বার সেটা বোধহয় 96 ছিল, এখন তারপরে 100 হলো। এবারে যেহেতু জঙ্গলের মধ্যে বাঘের সংখ্যা বাড়ছে, সেখানে যদি আমাদের মাছ কাঁকড়া ধরার লোক যদি নিজেকে এক্সপোজ বেশি করে জঙ্গলের মধ্যে, ন্যাচারালি বিপদ সংকলনতাটা আরো বেশি বাড়ে। ভয় আর ভক্তি এখানে হাতে হাত মিলিয়ে চলে। বাঘে মানুষে এক ঘাটে জল খায়, এটা যেমন সত্যি, অন্যদিকে জঙ্গল ছাড়া এখানকার সাধারণ মানুষগুলো যে সহায় সম্বলহীন, এটাও ততটাই সত্যি। তারা কিন্তু জঙ্গলটাকে পবিত্র স্থান মেনে কাজ করতো, এবং জঙ্গলটা তারা বলতো যে জঙ্গলে আসতে গেলে নিজের পরিবার, নিজে এবং যারা আছে প্রত্যেকের মধ্যে একটা রীতিনীতি মেনে চলতে হবে, কারণ আমরা পবিত্র স্থানে এসেছি। জঙ্গলটা একটা মন্দির ভেবে তারা করতো, এবং সেটা প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে এই মিথ
এটা কিন্তু ছড়িয়ে গেছে বা ছিল এবং এখনও আছে। বলছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। রিসেন্টলি এখান থেকে আমরা যখন জঙ্গলে কাঁকড়া ধরতে ঢুকলাম, কাঁকড়ার যে দড়ি বা দোন বলা হয় সেটাকে ফেলে আমরা দুই ভাই বসে আছি, আর আমার শ্বশুরমশাই পাশে আছেন। এবার চলে আসার সময় যখন কাঁকড়া ওঠাতে আসছি, হঠাৎ দেখা গেল যে আমার শ্বশুরমশাই পাশে থেকে বলছে যে বাবা তোমার সামনে বাঘ। জায়গাটা খুব সরু জায়গা। তখন আমি বললাম যে বাবা তাহলে পাশায় যদি লক্ষ্য থাকে তাহলে আপনি পাশাটা বাইরে দেন, আমাকে কুলে দিয়ে দেন। তখন শ্বশুর পাশা থেকে বলছে যে জামাইকে বাঘের মুখে দিয়ে আমি তো বাইরে যেতে পারি না। হ্যাঁ, উনি কি করলেন, পাশাটাকে মোড়া দিয়ে বাইরের দিকে দিল, আমাকে কুলি উঠিয়ে দিল। আমার ছাড়া বাঘের ডিফারেন্স হবে বড় তো 3 হাত। তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা মাত্র ঝাড়, সেটা হচ্ছে আমরা বলি হেঁতালের ঝাড়। বড্ড বলছে বাঘ, ও দাঁড়িয়ে উঠছিল। তখন আমি দেখলাম বাঘ যত নড়াচড়া করবে তত তাকে অ্যাটাক করা হয়। তখন আমি তাহলে একে বাঁচতে গেলে আমাকে কন্ট্রোল করতে হয়। ওকে ধরে নিয়ে পারা উড়োতের তলায় ঘুরে নিলাম, ওকে যাকে নড়তে না পারে তার উড়োতের তলায় চেপে রেখে বাঁ দিয়ে নদীর পাড়ে গায়ে ঠেকালাম। আমাদের মধ্যে একটা খাড়া হয়ে যাচ্ছে বাঘ ওধারে, আর এধারে আমরা দুটো ভাই। আমার শ্বশুরমশাই অনেক বাইরে আছে, আমার শ্বশুরমশাই কোনো আর অসুবিধা হবে না, উনি বাইরে বেরিয়ে গেছে। এবার ওইখান থেকে আমি হাত দিয়ে ঠেলা দিয়ে নৌকোটা বাইরে যখন সেভ করে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম, ও কিন্তু অলরেডি সেখানেই বসে আছে, আমাদের ছাড়া 2 হাত থেকে 3 হাত। বাঘের মুখ থেকে বেঁচে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা শোনাচ্ছিলেন মোল্লাখালীর মানিক মণ্ডল। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা পাননি এমন মানুষ সুন্দরবনে খুঁজে পাওয়া বিরল। পাখিরালার গোপাল মণ্ডল অবশ্য পরিবারের মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পারেননি। আমার 16 বছর বয়স থেকে তদন্ত করছি। আমার বাবা বাঘের পেটে গেছে, 2টো ভাই গেছে, আমার জামাই একটা গেছে, ভাইপো একটা, সব বাঘের পেটে গেছে। আর আমি লড়াই করে এসে 2টো ভাইকেও এরকম একই আনতে পারিনি, আর ভাইপোকেও সে নিয়ে এসেছিল মরা, মানে এখানে এমন বা দিয়েস তো গলার এখান থেকে একদম চেপে একদম মেরে দিল। রে দুকে নজর করে আমি যে তোর মা, খুদ কুড়ো অঞ্চলে বাধা, খুদ কুড়ো অঞ্চলে বাধা, আমায় তুমি চেন না। দেখে রে দুকে নজর করে আমি যে তোর মা। প্রতিনিয়ত বাঘ 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 বাঘ, মানে একটা সময় এই পাড়াটায় পুরুষ শূন্য ছিল বলতে পারেন, শুধু মহিলারাই ছিলেন, আর আমরা সেই সময় তাদের ছেলেরা, তখন আমাদের 13, 14, 15, 16 বছর বয়স। সুন্দরবনের একটি গ্রাম পশ্চিম আলমপুর মালোপাড়া, যাকে সবাই চেনে বিধবা পল্লী নামে। এই পল্লীর পুরুষেরা কাঁকড়া ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি। গ্রামের বাসিন্দা হরিদাস হালদারের থেকে জানা গেল সেই ইতিহাস। এটা একটা সময় ন্যাশনাল উইডো ভিলেজ ছিল। এই গ্রামের বেশিরভাগ মানুষ আমার ঘরের সামনেও বাঘে নিয়ে গেছে, আমার ঘরের পিছনে তাকেও বাঘে নিয়ে গেছে। আমি যেখানে বসে আছি আমার বাবাও 1980 বাঘে নিয়ে গেছে। আমরা তখন অসহায়। গ্রামের পুরুষ মানুষদের মানে পরিবারের আর্নিং যে, তাকে যখন বাঘে নিয়ে গেল তখন এখানকার মানুষের বা মায়েদের কোনো সোর্স ছিল না। তখন আমার বয়স ধরো 4-5টা ছেলে মিলে, আমার অত বয়সের গিয়ে আমি অত বলতে পারি। জঙ্গলে সেই বাঘ এসে গার উড়ে পড়লো, হলে আর ও নেট তুলে চলে গেল, খুঁজে পাইনি। আমাদের জীবনের কোনো দাম নেই, আমাদের দাম কি করে হবে? আমাদের নেই 1 বিঘে জমি, নেই আমাদের কিচ্ছু, তা আমাদের বাঁচার থেকে মরণ ভালো না? সংসার ওই পিন বাগদা মারতাম, আবার বাগদা মেরে থুয়ে লোকের বাড়ি কাজ করতে যেতাম, ওইভাবে কষ্ট করে খুব কষ্ট করে আমার সংসার চলেছে। ভয় লাগলে কি করব? ভয় লেগেও কোনো আমাদের ইয়ে নেই। ওর বাবা গেল ওই পথে, ওর ভাই একটা গেল ওই পথে, আবার ছেলেরা যাচ্ছে ওই মায়ে ধরতে। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মারা পড়েছেন স্বামী। তারপর থেকে একটা দিনও লড়াই ছাড়া কাটেনি বাঘ বিধবা হরিদাসী মণ্ডলের। এলাকায় সবারই প্রায় এক অবস্থা। গীতা মণ্ডল বলছিলেন, আমাদের এখানে বোধহয় 20-25 জন আছে, এই সামনে ওই জেলেপাড়াটায় আছে, আর এধারে আমি একা আছি। আগে যখন আমার স্বামী ছিল কাঁকড়া ধরে নিয়ে আসতো, মা লৌকো ভর্তি করে নিয়ে আসতো, জানা। এখনো সময় আছে, ক্ষমা চাতর বন্ধুর কাছে, কান্দিয়া ভিজাইয়া দু নয়ন।
আছে ক্ষমা চাতুর বন্ধুর কাছে কান্দিয়া ভিজাইয়া দু নয়ন আমার অবুঝ মন কোন রঙে কাটাইলি জীবন। কেউ যাচ্ছেন জলে জঙ্গলে, আবার কেউ কেউ চেম্বার তৈরি করে কাঁকড়া চাষের মতো উপায় খুঁজে নিচ্ছেন। যাদের নিজেদের জমি আছে তারা বর্তমানে অনেকেই বিপদ এড়াতে এই পন্থায় কাঁকড়া চাষ শুরু করেছেন। কাঁকড়া চাষী মনোরঞ্জন মণ্ডল এমনই একজন। আমি চাষ করি নিজে, আমার নিজস্ব জায়গা আছে, সেই জায়গা মাটি কাটেছি, জিসিবি দিয়ে মাটি কেটে 3 ফুট ডিপ করেছি, করে সেখানে নোনা জল তুলেছি, তুলে চারিধারে নেট দিয়ে আর পাটা কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে বেড়া দিয়েছি, যাতে কাঁকড়া গর্ত করে বা পালিয়ে না যায়। এটা দেওয়ার পরে ওই কাঁকড়া ছেড়ে তার খাবার দিয়েছি, দেওয়ার পর যখন 18-20 দিন 25 দিন পরে যখন উপযুক্ত হয় বিদেশে পাঠার মতন, তখন আমাদের বিদেশ বলে দেয় এক্সপোর্টাররা যে এবার মাল তোলো, আমরা তখন তুলে ঘরে নিয়ে দিয়ে দিই। কিছু কিছু মাল থাকে যেগুলো দেখা যাচ্ছে ভিতরে মিট নেই, সেটাকে মিট তৈরি করা আমাদের কাজ। দেখুন যেটা মিট নেই তার দাম হয়তো 200 টাকা, সাপোজ উদাহরণ দিচ্ছি, এবার সেটাকে মিট তৈরি করলে হয়তো দেখা যাচ্ছে 400 টাকা বিক্রি হতে পারে। জুলাই থেকে শুরু হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 8 মাস মূলত চেম্বারের ব্যবসাটা চলে। শুনছিলাম আশিস মণ্ডলের কাজ সম্পর্কে। কত পরিমাণ কাঁকড়া চেম্বারে ফেলা ও বাঁধা হয় সেই প্রসঙ্গে শ্যামলী মণ্ডল বললেন, কুইন্টাল হিসেবে কাঁকড়া করা হয়, তা আমাদের অন্তত ডেলি তোমার 4 কুইন্টাল 5 কুইন্টাল কাঁকড়া বাঁধা হয়, বেঁধে ওই চেম্বারে ফেলা হয়। আবার কোনো দিন দেখা যাচ্ছে 2 কুইন্টালও হয়, কোনো দিন 50 কেজিও হয়। এরকম কাঁকড়ার চালান পাঠানো হয় বাঘাযতীন। ডবল এক্সেল 3 কেজি 200, 3 কিলো 200, এল 1 কেজি 200, 1 কিলো 200, এম 5 কেজি 900, ঠিক আছে, এসএম। সুন্দরবনের কাঁকড়া এসে পৌঁছেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীনের এক্সপোর্ট হাউসে। এখানে বাছাবাছি চলছে, তারপর মাল চলে যাবে বিদেশে। প্রতিদিনের রোজগার কেমন, মার্কেট হিসেবে কতখানি বড় এই কাঁকড়া ব্যবসা, জানালেন বাঘাযতীনের একটি এক্সপোর্ট হাউসের ম্যানেজার পলাশ সিংহ। আমাদের এখান থেকে প্রত্যেক দিন সমান যায় না, তবু গড় এভারেজ আপনি 700-800 কিলো করে যায় পার ডে। আমাদের পার ডে মাল পার ডে চলে যায়, তবু যত কম হোক বাজার খারাপ যাক 500 কিলো মাল ডেলি চলে যাচ্ছে। ইকোনমিক্যালি তো দারুণ হেল্প করছে। প্রতিদিন 20-22 লাখ টাকার মাল কেনা হচ্ছে। এবার সেটা সময় সাপেক্ষে দেখা যাচ্ছে সেটা 30 লাখও হতে পারে, 40 লাখও হতে পারে মার্কেটের ভ্যালু অনুযায়ী। ধরে নিন 30 লাখ টাকার মাল গেল, পার কিলোতে 20 টাকা, 30 টাকা, 40 টাকা লাভ থাকলো। মাছ কাঁকড়া ধরা একটা নেশা, হ্যাঁ, এবার আমরা ধরি, এটা খাওয়া হয়, আবার কিছু বিক্রি হয়, আমাদের আর কিনে খেতে হয় না। বড়গুলো বিক্রি করি, ছোটগুলো খাই। বলছিলেন কাঁকড়া শিকারী বিশাখা মণ্ডল। জীবন জীবিকার তাগিদে যে কাজ শুরু হয়েছিল আজ তা লোভের জায়গা নিয়েছে। বিপদও তাই পিছু ছাড়ছে না। অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক সুন্দরবন জীব পরিমণ্ডল পশ্চিমবঙ্গ সরকার নীলাঞ্জন মল্লিক তুলে ধরলেন সুন্দরবনের বাস্তুতন্ত্রের ক্ষতির কথা। বাস্তুতন্ত্রের মধ্যে একটা বিষয় কথা আছে, তাকে বলে ক্যারিং ক্যাপাসিটি। আমরা এই একটা জঙ্গলের মধ্যে কতটুকু এক্সপ্লয়েট করা যাবে তার একটা নির্দিষ্ট মাপ আছে। সেই মাপের মধ্যে যদি আমরা থাকতে না পারি, ন্যাচারাল রিসোর্স যদি দেখা যায় যে ওভার এক্সপ্লয়েটেড হয়ে যাচ্ছে, বাস্তুতন্ত্রের ভয়ঙ্কর ক্ষতি হয়। লোভের বশবর্তী হয়ে যদি আমরা যত কাঁকড়া আছে সেগুলোকে যদি ওভার এক্সপ্লয়েট করা শুরু করি, তাহলে একটা সময় পর দেখা যাবে কি যে কাঁকড়ার ওখানে যে ন্যাচারাল রিসোর্সের তার যে স্পনিং যেটা হচ্ছে সেটাই বন্ধ হয়ে গেল। তাতে করে দেখা যাবে যে আমাদের যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম তার ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। কারণ কাঁকড়া ওপর ডিপেন্ড করে আমাদের ক্রোকোডাইল পপুলেশন। ক্রোকোডাইল পপুলেশন হচ্ছে ইন্ডিকেটর স্পিসিস যদি আমি অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের কথা বলি আমাদের সুন্দরবনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা হিউজ ইম্প্যাক্ট পড়ল। মানুষের গতিবিধির প্রতি সজাগ দৃষ্টি রাখে সরকার, এ ব্যাপারে জানালেন শ্রী নীলাঞ্জন মল্লিক। এবার অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারি যে পেট্রোলিং ব্যবস্থা আছে, যেটা আমাদের সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং 24 পরগনা দক্ষিণ বন বিভাগের তরফ থেকে যেগুলো পেট্রোলিং ক্যাম্প আছে, বোট আছে, আমাদের স্টাফ যারা ফিল্ডে কাজ করেন তারা নির্দিষ্ট জায়গার বাইরে যদি কোনো কাউকে দেখেন তারা সেখানে পদক্ষেপ নেন। তাছাড়া যেগুলো স্পেশাল প্রোগ্রাম হয়, যেমন আমাদের বন মহোৎসব হয়, সেখানেও কিন্তু যখন বাচ্চাদের নিয়ে আমরা আলোচনা করছি, তাদের কথা, তাদেরকে সচেতন করছি, বা আমাদের যে জেএফএমসি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির যখন মিটিং হচ্ছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে এর থেকে কী বিপদ আসতে পারে।
জুলাই মাসে পারমিশনটা দেওয়া হয় এবং স্টিল 31 মার্চ অবধি থাকে। তারপরে আবার রিনিউ করা হয় এবং প্রতি বছর এইভাবে একটা সার্কেল চলতে থাকে। আমরা সাধারণত লক্ষ্য করি যেটা প্যাটার্ন, প্রায় 80% থেকে 75% অবধি কাঁকড়া ধরার পারমিশন নেয় গ্রামবাসী। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি যেটা আছে সেইখানে যে সদস্যগণ আছে তাদেরকে আমরা বিএলসিগুলো দিই। কারা পারমিশন পেতে পারে সেই সম্পর্কে বলছিলেন সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার সাব্বির আনসারি। এর থেকে কাঁকড়া শিকারের প্রতি বাড়তে থাকা চাহিদার হিসেব স্পষ্ট। কিন্তু পারমিশন ছাড়া কতদূর ঢুকছে শিকারীরা, প্রশাসনের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়? সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাস বললেন, প্রচুর মানুষ আছে যাদের বিএলসি নেই, তো সেই সমস্ত মানুষজনকে তাদের ধরা হয়। আমাদের যা নিয়ম কানুন আছে, যা প্রসিডিওর আছে, তার মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে ট্রিট করি। ধরুন আমরা কখনো কম্পেনসেশন করি, যে ফাইন করলাম, কখনো মানে অপরাধটা কীরকম লেভেলের সেইভাবে ধরুন বোট কখনো সিজ করে নেওয়া হয়, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কেস করি এবং কোর্টে মুভ করি। এটা খুব রিস্ক, সবসময় টেনশন থাকতে হয়। বাড়ির মা বাবা সবসময় চিন্তায় থাকে, যারা নদীতে গেছে তারা কী হালে আছে, কি অবস্থা। এদিকে জলে কুমির, ডাঙায় বাঘ। বলছিলেন কাঁকড়া শিকারী মৎস্যজীবী সুশান্ত মণ্ডল। মানুষ সচেতন না হলে সুন্দরবন বাঁচবে না। সুন্দরবন বাঁচাতে গেলে মানুষকে আগে এগিয়ে আসতে হবে, বাঘকে বাঁচাতে হবে, তার সাথে সাথে পরিবেশকে রক্ষা করতে হবে, গাছও লাগাতে হবে, বাঘকে বাঁচাতে হবে। বাঘ না বাঁচলে সুন্দরবন বাঁচবে না, আর সুন্দরবন না বাঁচলে আমরা বাঁচব না কেউই। সচেতন হওয়ার সময় এসেছে, বার্তা দিলেন স্থানীয় এনজিও কর্মী বিশ্বজিৎ নস্কর। এই প্রসঙ্গে জয়দীপ কুণ্ডু বললেন, মানুষের সাথে সাথে বাঘেরও ক্ষতি হচ্ছে, কারণ অনেক জায়গায় অনেক সংঘাতে বাঘে মানুষে যখন মারামারি হয়, যাকে সেই অর্থে আমি মারামারি বলি, সেই মারামারিতে বাঘ শক্তিশালী প্রমাণিত হলে মানুষ মারা যাচ্ছে, আর কোথাও কোথাও মানুষের দ্বারা কিন্তু বাঘ আক্রান্ত এমনভাবে হচ্ছে যে সে বাঘ হয়তো জঙ্গলে গিয়ে তার প্রাণ গেল, সেটা আমরা জানতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সেই জন্য সেটা আমরা জানতে পাচ্ছি না। তার মানে এই নয় যে বাঘের ক্ষতি হচ্ছে না। এর সঙ্গে পরিবেশ কর্মী সুচন্দ্রা কুণ্ডু যোগ করলেন, সুন্দরবন তো ভাটির দেশ। এবার এই ভাটির দেশ কিন্তু শুধুমাত্র বাঘের জন্য সার্ভাইভ করছে না, ছোট ছোট অনেক অনেক কিছু মাইক্রো অর্গানিজমস আছে, তারাও কিন্তু সুন্দরবনের বাস্তুতন্ত্রে ইকুয়াল রোল প্লে করে যতটা বাঘ করে। আর এই কারণেই কাঁকড়া কমে যাওয়া নিয়ে চিন্তিত সুন্দরবন ফরেস্টের ডেপুটি রেঞ্জার সৌরভ বিশ্বাস। এক একটা নৌকো ধরুন যদি ভালো কাঁকড়া ওরা ধরতে পারতো, তখন এক সপ্তাহে 30 কেজি, 40 কেজি, 50 কেজি এরকমভাবে ওরা কাঁকড়া ধরে ফেলতে পারতো। সেই সংখ্যাটাই এখন ধরুন 10 কেজি, 15 কেজি এরকমভাবে, এত দ্রুতই সংখ্যাটা এতটা কমে গেছে। কাঁকড়া যে খাবারগুলো খায়, মানে ওরা একদম ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন এইগুলো খাচ্ছে। এছাড়াও জঙ্গলে প্রচুর পাতা, যেই পাতাগুলো জলের ভেতরে পড়ে এবং পড়ে পচে যায়, এবং এই পচতেও সাহায্য করে কাঁকড়া, কারণ ওরা ওই পাতাগুলোকে কেটে 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 ছোট করে। রিসোর্সের যে একটা সাইকেল, এই সাইকেলটাতে কাঁকড়ার একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো যেহেতু কাঁকড়ার সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই এটা আমাদের ইকোসিস্টেমের উপরে একটা প্রভাব ফেলছে। আমরা কাঁকড়া ধরতে গেছিলাম, বাবা দোনছাড়া থেকে নদীতে নেমেছিল। ওই সময় পিছন দিক থেকে বাঘ অ্যাটাক করেছিল বাবার উপরে। সেই সময় আমি, দাদু, আমার ছোটো কাকা, আমরা 3 জন মিলে বাবাকে ছাড়িয়ে এনেছিলাম। তারপরের থেকে আমার বাবা সেইভাবে কাজ করতে পারে না, তাই আমাদেরকে জঙ্গলের দিকে যেতে হয় এখন। এই ছাড়া আমাদের এখানে সেইভাবে ইনকাম করার কোনো উপায় নেই। আমি ক্লাস 9 অবধি পড়েছি। তারপর আমাদের সেই অভাবের সংসারে বাবা সেরকম ইনকাম করতে পারে না, তাই বাবার সাথে আমি জঙ্গলে যাওয়া শুরু করেছি। পরিস্থিতি এমনই যে স্কুল ছুট হয়ে পরিবারের পাশে দাঁড়াতে হচ্ছে কাউকে কাউকে। শিবনাথ মণ্ডল এমনই একজন ছাত্র। তবে অনেক বাবা মাই আর চান না তাদের পরের প্রজন্ম কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ুক। কল্পনা মাঝির কথায়, আমি একদম চাই না আমার ছেলে খুব লম্বা চওড়া হয়েছে আর খুব বড় সড়ো, ওকে আমি ইচ্ছে ছিল বাইরে ভর্তি করার, কিন্তু আমার সবচেয়ে ইচ্ছা যে ওকে পড়াশোনা শেখাবো। ওর আর এই কাঁকড়া ব্যবসার জগতে আমি নিয়ে আসবো না, কারণ আমাদের জীবনে যে ধাক্কা দিয়েছে খুব আমরা কষ্ট পেয়েছি। একটা ছেলে, 2 মেয়ে। মেয়ে 2 বিয়ে হয়ে গেছে, ছেলেও বিয়ে হয়ে গেছে। ছেলেটা এখন বাড়ি কাজ করে, ব্যাঙ্গালোর কাজ করে, ওরা জঙ্গলে যায় না। বলছিলেন কাঁকড়া শিকারী গোপাল মণ্ডল। কাজ খুঁজতে অনেকেই বাইরে চলে যাচ্ছে। তবে সুন্দরবনের মধ্যে থেকে কি বাঁচার বিকল্প কোনো রাস্তা নেই?
অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল নির্দেশক, সুন্দরবন জীব পরিমণ্ডল, পশ্চিমবঙ্গ সরকার, নীলাঞ্জন মল্লিকের ব্যাখ্যা। খিদের থেকে বড় আর তো কিছু নেই আমাদের, যদি সোসাইটাল নর্মসের কথা বলি, যেখানে মানুষের দারিদ্র্য রয়েছে, তার প্রয়োজন রয়েছে, সেখানে কিছু অনৈতিক কাজকর্মের একটা স্কোপও থাকে। তো আমি মনে করি যে এখানটা যে সচেতনতা তৈরি করা এবং তার সাথে সাথে সরকারি যে প্রকল্প তার সম্বন্ধে লোককে বোঝানো, যখন লোকে বলে যে আমাদের এটাই জীবন জীবিকার একমাত্র রাস্তা, তাদেরকে একটা বিকল্প পথ দেখানোটাও কিন্তু সরকারের দায়িত্ব, যেটা আমরা করে থাকি। প্রচুর লোক কিন্তু ট্যুরিজম ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তাতে তারা নিয়মের মধ্যে থেকে তারা জীবিকা অর্জন করছেন। আমরা লোককে এই রাস্তা দেখানোর চেষ্টা করছি। যা জঙ্গলে যারা গ্রামে বাস করে তারা তো এইগুলো করে খেতে হয়, তাদের এইগুলো করে খেতে হয়, তারা সাহস করে যায়, তারা ওই ভয় করে না, ভয় না করলে তার জীবন কাটানো যায় না। তো পাখিরালা গ্রামের ছেলে বিকি বর্তমানে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করছে। ছুটি পেলে মামার বাড়ি পাখিরালাতে ঘুরতে আসে। ওর মুখে শোনা গেল বেশিরভাগ মানুষের অবস্থার কথা। কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও পাখিরালা গ্রামের এক স্কুল ছাত্র মনীষ সরকার অবশ্য তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমি পড়াশোনা করে ভবিষ্যতে একজন সুনাগরিক হিসাবে একজন ডক্টর হতে চাই এবং সমস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা করতে চাই। কাঁকড়া ছেড়ে চাষবাস ও মুদির দোকান করে বেঁচে থাকা সমীর বিশ্বাসের কথায়, যদি অন্য কোনো কাজের যদি সুবিধা হয় বা সেরকম পরিবেশ যদি তৈরি হয়, তাহলে কিন্তু যারা কাঁড়ামাতে আছে তারা যাবে না। তারা যাচ্ছে একটাই কারণে, যে দেশে তেমন ইনকাম হচ্ছে না, সংসার চালানো বলুন, বাড়ির দিকের আর্থিকের ঘাটতি পড়ে যাচ্ছে, তার জন্য জঙ্গলে যাচ্ছে বা কাঁকড়া মারতে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি নিয়ে সরকারের দেখানো পথে না চললে দিনে দিনে বিপদ আরও ঘনীভূত হবে। ক্রমাগত বাড়ছে মানুষের লোভ, যা কিনা বাড়াচ্ছে চিন্তা। সবাই না বুঝলেও কেউ কেউ বুঝছেন। কাঁকড়া শিকারী মানিক মণ্ডলের কাছে বাঘ কোনো প্রতিপক্ষ নয়, বরং বাঘ আর মানুষের সংঘাত ও সহাবস্থানকে তিনি অন্য চোখে দেখছেন। ও যখন আমাদের পাড়ে আসছে তখন আপনারা ওকে তাড়িয়ে বের করে দিচ্ছেন, আর আপনি যখন ওর এলাকায় যাবেন ও তো আপনাকে অ্যাটাক করতে চাইবে। লোভের গ্রাসে কি তলিয়ে যাবে সুন্দরবনের পরিবেশ, বন্যপ্রাণ ও মানুষ? নাকি একসাথে বাঁচার আশা নিয়ে সীমা টানতে শিখবে সে? কোন পথে এগোবে ভবিষ্যৎ, তার দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। নদীর নোনা জলে সোনা ফলে, দেখো গাছ গাছালি প্রাণ বাঁচা। এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা, এই সুন্দরবন ধ্বংস হবে মানুষের জ্বালা।